নমস্কার বন্ধুরা, আমি মামুনি ভালো থাকার গল্পের আসর নিয়ে আবার হাজির হয়েছি। বন্ধুরা, অনেক দিন গল্প দিতে পারিনি, কারণ আমার থ্রোট ইনফেকশন হয়েছিল, গলার অবস্থা খুব খারাপ ছিল। আশা করি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন গল্প দিতে পারিনি সেজন্য। বন্ধুরা, আজও যদি আমার গল্প পাঠে গলার জন্য কোনোরূপ ত্রুটি হয়, আশা করি দয়া করে ক্ষমা করে দেবেন। আজ আমি একটা মজার গল্প পাঠ করে শোনাবো আপনাদের। শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন যুদ্ধে গেলেন না। আসাম সরকারের নোটিশ এসেছে প্রত্যেক আসামির কাছেই, হর্ষবর্ধনরাও বাদ যাননি। যদিও বহুকাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত রয়েছেন, তাহলেও আসাম সরকারের কঠোর দৃষ্টি এড়াতে পারেননি। শুধু তাঁর ওপরেই না, তার ভাই গোবর্ধনও পেয়েছে এক নোটিশ, সীমান্তে যুদ্ধে যাবার নোটিশ। পররাজ্য লিপ্সায় চীন যখন নেপাল সীমান্ত পার হয়ে তেজপুরের দরজায় এসে হানা দিল, তখন কেবল আসামবাসীদেরই নয়, প্রত্যেক তেজস্বী ভারতীয়র ডাক পড়েছিল চীনকে রুখবার আর তেজপুর রক্ষা করবার জন্য। কলকাতায় হর্ষবর্ধনদের কাছেও এসে পৌঁছল সেই ডাক। হর্ষবর্ধন কিন্তু বললেন, না, আমি যুদ্ধে যাব না। সে কি দাদা? বিস্ময় হতবাক গোবর্ধন। তুমি না বিলেতে গিয়ে যুদ্ধ করেছিলে? সেই যুদ্ধ যখন নিজের দেশে এসেছে, এই সুযোগ তুমি হাতছাড়া করবে? বিলেতে গিয়েছিলাম আমি? সে তো স্পেন। হর্ষবর্ধন বললেন, স্পেনেই তো লড়েছিলাম। একই কথা, বিলেত যাবার পথেই তো স্পেন। সেখানে হিটলারের ফ্যাসিস্ট বাহিনীকে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছো। আমিও তো লড়েছিলাম তোমার পাশেই। আমাদের লড়াইয়ের সেই কাহিনী যুদ্ধে গেলেন হর্ষবর্ধন বইতে ফাঁস করে দিয়েছে সেই হতভাগা। কোন হতভাগা? কে আবার? তোমার পেয়ারের সেই চক্রবর্তী। জানো না নাকি তাকে? জানবো না কেন, পড়েছি তো বইটা, আমাকেও দিয়েছিল একটা। লোকটা ভারী বাড়িয়ে লেখে, কিন্তু গাঁজা খায় বোধ হয়। হ্যাঁ, বড্ড গাঁজায়, ওর সব গুলি গাঁজানো। গঞ্জনাও বলতে পারিস সংস্কৃত করে, কিন্তু সে কথা নয়। কথা হচ্ছে এই, চিরকাল আমরাই যুদ্ধে যাব নাকি? তখন যুবক ছিলাম, লড়েছি, কিন্তু বুড়ো হয়ে যায়নি কি এখন? গায়ের জোর কি কমে যায়নি? বন্দুক তুলতে গেলেই তো উল্টে পড়বো মনে হয়। তাছাড়া প্যারেড, লম্বা লম্বা রুটুম মার্চ করতে পারবো এই বয়সে? এই মার্চ মাসে তো নয়, এমন গরমে। গোবর্ধন সায় দেয়। তবে এখন যারা যুবক তারা গিয়ে যুদ্ধ করুক। আমরা তো লড়াইয়ের কথা পড়ব খবরের কাগজে, কিংবা বলবো সেই চক্রবর্তীকে তাদের যুদ্ধের গল্প লিখতে, বইয়ে পড়া যাবে। তা বটে। আর তারাই তো লড়ছে এখন, সেই জওয়ানেরাই। জওয়ান? জওয়ান আবার কি দাদা? রাষ্ট্রভাষা। জওয়ানের মানে জোয়ান। মানে তুমি? জানায় গোবর্ধন। আমি জোয়ান? তার মানে? হর্ষবর্ধন হকচকান। বৌদি বলল যে সেদিন। প্রকাশ করে গোবরা। তোর বৌদি বলল আমি জোয়ান? সেই দেখছি ফাঁসাবে আমায়। কোনো মিলিটারি অফিসারের কাছে বলেছে নাকি সে? না না, সেই চক্রবর্তীটার কাছেই বলল তো। শুনি তো ব্যাপারটা। সে যদি আবার গল্প লিখে কথাটা ছাপিয়ে দেয়, তাহলেই তো গেছি। তারপর এই নোটিশ এসেছে। বৌদির ইতু পুজোর বোতল ছিল না? পুজো টুজো সেরে বললে আমায়। যাও তো ভাই,
একটা বামুন ধরে নিয়ে এসো, বামুন ভোজন করাতে হবে। আমি বললাম, বৌদি ইতু পুজো করবে যখন, তখন বামুন ভোজ করাতে ইতুর দাদাকেই নিয়ে আসি না হয়। ইতুর দাদাকে শুনে বৌদি তো অবাক। আমি খোদ ইতুকেই ধরে আনতে পারতাম, জ্যান্ত ইতুর পুজো করতে পারতে। তা যখন হলো না, তাহলে তার দাদাকেই ধরে আনা যাক এখন। তখন বৌদি বুঝতে পারল কথাটা। সবই একটু লেটে বোঝে সে, হাসলেন হর্ষবর্ধন। গেলাম চক্রবর্তীর কাছে, খাবার কথা শুনেই তখনই সে পা বাড়িয়ে তৈরি। কিন্তু যখন শুনল যে ব্রত উদযাপনের বামুন ভোজন, তখন আবার পিছিয়ে গেল ঘাবড়ে। বলল, ভাই আমি তো ঠিক বামুন নই, ওইতেই নেই কো আমার। আমি বললাম, দোপার বাড়ি কাস্তে দিয়েছেন বুঝি? সে বলল, তা ঠিক নয়, ঠিক কখনো পইতে হয়েছিল কিনা মনেই পড়ে না আমার। তা না হোক, আপনার দাদার পইতে ছিল তো। আমি বলি, বামুন না হোক, বামুনের ছেলে হলেই চলবে। তখন সে এলো খেতে। সর্বনেশে কথাই বটে, লোকটার কথাই এই রকম। পেট ঠেসে ঢেকুর তুলে বলে কিনা সে, সবই তো করলেন বৌদি, বেশ ভালোই করেছেন, রেঁধেছেন খাসা। কেবল একটা জিনিসই বাদ পড়ে গেছে, অম্বলটা করেননি। একটু অম্বলও করতে পারতেন এই সঙ্গে। শুনে বৌদি বলল, চক্রবর্তী মশাই, এ বাজারে কি খাঁটি জিনিস মেলে? এখন কাঁকরমণি চালের ভাত, পচা মাছ, বাদাম তেলে রান্না, এ থেকেই যথেষ্ট অম্বল হবে। সেই ভেবেই আর অম্বলটা করিনি। শুনে তো আঁতকে উঠল লোকটা। বলেন কি? তাহলে তো হজম করতে মুশকিল হবে দেখছি। হজম করবার কোনো দাওয়াই আছে বাড়িতে? দিন তাহলে একটু, এর সঙ্গে খেয়ে নি। কিরকম দাবাই জানতে চাইলেন বৌদি? এই ধরুন জোয়ান টোয়ান। এ বাড়িতে জোয়ান বলতে তো জানালো বৌদি। জোয়ান বলতে গোবরার দাদা, তা তিনি তো এখন ঘুমোচ্ছেন। তোর বৌদির যেমন কথা, আমি যদি জোয়ান তাহলে কথাটা কিরে গলায় আসছে, মুখে আসছে না। মানে প্রৌঢ় কে তাহলে? প্রৌঢ় নাকি প্রৌঢ়? ও সে একই কথা। তোর বৌদির সার্টিফিকেটে দেখছি আমায় তেজপুরে গিয়ে বেড়াতে হবে, বিধবা হতে হবে আমায় এই বয়সে। তুমি বিধবা হবে? বলো কি? গোবরা হাঁ করে থাকে। আমি কেন? তোর বৌদি হবে তো, সেই তো হবে বিধবা। ও সে একই কথা। তা মজাটা টের পাবে তখন, মাছ খেতে পারবে না, আর তার স্বাদের বেড়াল মাছ না পেয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে। বোঝো ঠেলা? বৌদির ঠেলা বৌদি বুঝবে, এখন নিজেদের ঠেলা তো সামলাই আমরা, বলে গোবরা। সামলানোর আর কি আছে, জবাব দেন দাদা। বললাম না, এই ঠেলাতে গড়াতে হবে গিয়ে তেজপুরে। মুন্ডু একদিকে গড়াবে, ধরটা আর একদিকে। আমিও গড়াবো তোমার পাশেই দাদা। গোবরার উৎসাহ আর ধরে না,
হায় হায়, বংশ লোপ হয়ে গেল আমাদের। কাতর সুরে শুরু করেন শ্রীহর্ষ। 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি, একজনও না রহিল বংশে দিতে বাতি। রামায়ণে লঙ্কাকাণ্ডের সঙ্গে নিজেকে গুলিয়ে রাবণের শোকে তিনি মুহ্যমান হয়ে থাকেন। মিছে হায় হায় করছো দাদা, তোমার ছেলেও নেই নাতিও নেই। গোবর্ধন বাতলায়, তোমার বংশ লোপ হবে কি করে? নাতি বৃহৎ, তুই তো আছিস, তুই গেলেই আমাদের বংশ গেল। দাদার শোক উথলে ওঠে। এতদিনের আমাদের রাবণের বংশ গোল্লায় গেল, আর বর্ধিত হতে পেল না। গোলায় বল আর গোল্লায় বল, একই কথা। না না, তোমায় কি ওরা ফ্রা 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 কি ফরফর করছিস? প্রাণ বলেই হতবাক গোবর্ধন। মানে? হর্ষবর্ধন বিরক্ত হন। মানে তোমায় কি ওরা ফ্রন্টে পাঠাবে? কথাটা খুঁজে পেয়েছে গোবরা। তুমি নাকি স্পেনের যুদ্ধে জয় করে এসেছো? পড়েছে নিশ্চয়ই ওরা বইয়ে, তাই তো ডেকেছে তোমায়। অবশ্যই তোমাকে তারা সেনাপতিটাও করে দেবে। সামনে থেকে লড়তে হবে না তোমায়, মরতে হবে না গোলায়। পেছন থেকে পালাবার পথ পরিষ্কার পাবে। পেয়েছি, পালাবার পথ নাই, জম আছে পিছে। যুদ্ধ কাকে বলে জানিস নে তো? বলে দীর্ঘশ্বাস ছাড়েন দাদা। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যের দেখা নাই। দাদা ভাইয়ের দেখা হবে কিন্তু, গোবর্ধন আশ্বাস দেয়। তোমার কাছে কাছেই থাকবো আমি, পালাবো না। জ্বালাস নে আর, এখন পড় তো কি লিখেছে নোটিশটায়। গোখেল রোডের একটা ঠিকানা দিয়েছে। নোটিশ পড়ে গোবরা জানায়, রিক্রুটিং অফিসারের ঠিকানা। সেখানে আগামী পরশু সকাল 10টায় গিয়ে হাজিরা দিতে হবে, নাম লেখাতে হবে। তারপরে মেডিকেল এক্সামিনেশনের পর ভর্তি নেবার কথা। আর যদি না যাই, ওয়ারেন্ট নিয়ে এসে পাকড়ে নিয়ে যাবে পেয়াদায়। আর যদি পালিয়ে যাই এখান থেকে, হুলিয়া বেরিয়ে যাবে, পুলিশ লেলিয়ে দেবে বোধহয়। পুলিশ? ওরে বাবা! আটকে ওঠেন হর্ষবর্ধন। তাহলে আর না গিয়ে কাজ নেই, যাব আমরা। যথা দিবসে যথাস্থানে গেলেন দুই ভাই, দাঁড়ালেন পাশাপাশি। প্রথমে পরীক্ষা হলো হর্ষবর্ধনের। নাম শ্রী হর্ষবর্ধন, বয়স 42, পিতার নাম পৌন্ড্রবর্ধন। মার নাম বলবো? না, দরকার নেই। ঠিকানা চেতলা, পেশা কাঠের কারবার। ভারতের সেনাবাহিনীতে যোগ দেওয়া একটা কাজের বস্তু, গৌরবের বস্তু বলে কি আপনি মনে করেন? নিশ্চয় নিশ্চয়। বাহিনীর কোন বিভাগে ভর্তি হতে চান আপনি? আগে প্রশ্নটা ঠিক বুঝতে পারেন না হর্ষবর্ধন। নানান বিভাগ আছে তো, পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, বিমান বাহিনী। আমি একেবারে জেনারেল হতে চাই, মানে সেনাপতি টতি, জানান হর্ষবর্ধন। পাগল হয়েছেন? রিক্রুটিং অফিসার কথাটা না বলে পারেন না, সেটা একটা শর্ত নাকি? হর্ষবর্ধন জানতে চান, জেনারেল হতে হলে কি পাগল হতে হবে?
সে কথার কোনো জবাব না দিয়ে অফিসার গোবর্ধনকে নিয়ে পড়েন। নাম গোবর্ধন, বয়স 32, আর বাকি সব ওই ওই ওই, মানে ঠিকানা, পিতার নাম, পেশা ওই ওই, বিশদ করে দেয় গোবরা। অর্থাৎ ইংরেজি করে বললে ডিটো ডিটো, আমরা দুই ভাই কি না? ও, তাহলে আপনারা এবার ওই পাশের ঘরে চলে যান, যেখানে আপনাদের মেডিকেল চেক আপ হবে, বললেন অফিসার। ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারলে তবে ভর্তি। পাশের ঘরে যাবার পথে ফিসফিস করে গোবরা। আর ভয় নেই দাদা, আমরা জীবনে কোনো পরীক্ষায় পাশ করতে পারিনি, আর ডাক্তারি পরীক্ষায় পাশ করব, ফেল যাব নির্ঘাত। বেঁচে গেলাম এ যাত্রায়। হ্যাঁ, ফেলেছে কিনা আমাদের আশ্বাস পান না দাদা। এই যুদ্ধের বাজারে কেউ ফেলবার নয়, কিচ্ছু ফেলনা নয়। হর্ষবর্ধনের বিপুল ভুঁড়ি দেখেই বাতিল করে দিলেন ডাক্তার। না, এ চলবে না। প্রতিবাদ করে বলতে গেছিলেন বহুত বহুত জেনারেলের ভুঁড়ি 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 তিনি দেখেছেন, যদিও ফটোতেই তার দেখা, কিন্তু তার ভুঁড়িতে গোটা দুই টক্কর মেরে তুড়ি দিয়ে তার কথা উড়িয়ে দিলেন ডাক্তার। তারপর গোবর্ধনের পালা এলো। সব পরীক্ষায় পাশ করবার পর চক্ষু পরীক্ষা। চার্টের হরফগুলো পড়তে পারছেন তো? দেওয়ালের গায়ে যে চারটা ঝুলছে, ওখানে একটা দেওয়াল আছে নাকি আবার? আপনার চোখ তো দেখছি তেমন সুবিধের নয়, বলে ডাক্তার একটা প্রকাণ্ড অ্যালুমিনিয়ামের ট্রে ওর চোখের 2 ফুট দূরে ধরে শুধলেন। এটা কি দেখছেন বলুন তো? একটা আদুলি বোধ হয়, না কি শিকি হবে? দৃষ্টিহীনতার দোষে গোবর্ধনও বাতিল হয়ে গেল। গোখেল রোডের বাইরে এসে হাঁপ ছাড়ল দুই ভাই। চলো দাদা, আজ একটু ফুর্তি করা যাক, 2:30 বাজে প্রায়। রেস্তোরাঁয় কিছু খেয়ে দুজনে মিলে 3টের শোয়ে কোনো সিনেমা দেখি গে। নানান খানা খেতে খেতে 3টে পেরিয়ে গেল। 3টের পরে সিনেমার অন্ধকার ঘরে গিয়ে ঢুকলো দুই ভাই। নির্দিষ্ট আসনে গিয়ে বসলো পাশাপাশি। ইন্টারভ্যালে আলো জ্বলে উঠতেই চমকে উঠলেন হর্ষবর্ধন। এ কি, গোবর্ধনের পাশেই যে সেই ডাক্তার বসে খারাপ চোখ নিয়ে সিনেমা দেখছে দিব্যি। এত কাণ্ড করে শেষটায় বুঝি ধরা পড়ে গোবরা। কনুইয়ের গুতোয় পাশের ডাক্তারকে দেখিয়ে দিলেন দাদা। গোবরা কিন্তু ঘাবড়ালো না, জিজ্ঞেস করলো সেই ডাক্তারকেই, কিছু মনে করবেন না দিদি, শুধু চাপ নাকে, এটা কি 33 নম্বর বাস তো? অতর্কিত প্রশ্নবাণী চমকে ওঠেন ডাক্তারবাবু। মানে মাপ করবেন বর্দি, এটা চেতলার বাস তো, ভিড়ের মধ্যে পড়ে ঢুকে তো পড়লাম, কিন্তু ঠিক বাসে উঠেছে কিনা বুঝতে পারছি না। চেতলা পৌঁছবো কিনা কে জানে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। খুব শিগগিরই আর একটা নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।